নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা একখানি মন ছোঁয়া ছোট গল্প। গল্পের নাম ব্রততী। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প ব্রততী। সকলেই জানেন, মিসেস সেনের মতো একজন বড় দিদিমণি ছিলেন বলেই এই মেয়ে স্কুলের এত উন্নতি হয়েছে। 8 বছরের মধ্যে ছাত্রীর সংখ্যা 8 গুণ বেড়ে গিয়েছে। স্কুল কমিটির প্রেসিডেন্ট শৈলেশবাবু এখন ভাবছেন, আর একটু চেষ্টা করলেই আর 4টে নতুন ঘর তুলে ফেলতে পারলে আরো ভালো হয়। তখন সরকারের গ্র্যান্ট আরো বেশি করে পাওয়া যাবে। হাই স্কুল হবার মতো আরো 2টো ক্লাস বাড়িয়ে ফেলতেও পারা যাবে। বড় দিদিমণি মীরা সেন এখন কিন্তু এই মেয়ে স্কুলের কেউ নন। একটানা 8 বছর ধরে কাজ করবার পর আজ তিনি সরে গিয়েছেন। না, ঠিক অবসর গ্রহণের ব্যাপার নয়। মীরা দিদিমণি রিটায়ার করেননি, তিনি শুধু কাজ ছেড়ে দিয়ে সরে গিয়েছেন। কিন্তু সকলেই জানেন, মীরা সেন এখনো এই মেয়ে স্কুলের সব খবর রাখেন। উন্নতির খবর শুনলে খুশি হন, কোনো অসুবিধার কিংবা কোনো নিন্দার কথা শুনলে দুঃখিত হন। এই তো সেদিন শুনতে পেয়েছিলেন মীরা সেন ইন্সপেক্ট্রেস এসে ইংরেজি টিচার লতিকাকে অনেক কটু কথা শুনিয়ে দিয়ে গিয়েছেন। ছাত্রীরা ইংরেজিতে খুবই কাঁচা, কোনো ছাত্রী 36-এর বেশি নম্বর তুলতে পারেনি। খবর শুনে বেশি দুঃখিত হয়ে লতিকাকে একবার ডেকেই পাঠিয়েছিলেন মীরা সেন, কিন্তু যায়নি লতিকা। না যাবার কারণ এই নয় যে মীরা সেনের সম্পর্কে লতিকার মনে কোনো তুচ্ছতার ভাব আছে। শুধু লতিকা নয়, টিচারদের সকলেই স্বীকার করে, মীরাদির মতো খেটে পড়বার শক্তি আমাদের নেই। কিন্তু স্কুলের জন্য এত খাটতে গিয়েই তো মীরাদি তার জীবনের এমন একটা ভয়ানক ক্ষতি ডেকে নিয়ে এসেছেন। মীরা সেন এখন এই মেয়ে স্কুল থেকে প্রায় 1 মাইল দূরের এক হাসপাতালের যক্ষ্মা ওয়ার্ডে থাকেন। স্কুলের সেই বাগান আজও আছে। সেই বাগানের সব ফুল গাছে মীরাদি নিজের হাতে জল ঢালতেন। মীরাদির আদরের রঙন আজও স্কুলের বাগানে ভরে ওঠে ফুলে। বাগানের রোদও যেন লালচে হয়ে হাসতে থাকে। যক্ষ্মা ওয়ার্ডে মীরাদির ঘরের সামনে এক টুকরো ঘেঁষো জমি। ঘাসের ছোট ছোট সাদাটে আর নীলচে ফুলের উপর মৌমাছি বেড়ায়। তারপরেই মেহেদির বেড়া। হাসপাতালের মালি মেহেদির এই বেড়াকে ছেঁটে কেটে বেশ পরিচ্ছন্ন করে রাখে। বেড়ার উপর বসে দুপুরের বুলবুল বেশ চমৎকার শীষ দেয়। কতই বা বয়স মীরাদির। সেক্রেটারি শৈলেশবাবু শ্রী মনোরমা আর মীরা সেন দুজনেই ভাগলপুরের মেয়ে। দুজনেই এক স্কুলের এক ক্লাসের ছাত্রী ছিলেন। মনোরমার বয়স যদি এখন 35 হয়, তবে মীরা সেনের 33-এর বেশি হতে পারে না। শৈলেশবাবু মাঝে মাঝে বেশ একটু অনুযোগের সুরে কথাটা বলেন বলেই মনোরমা এবং সেই সঙ্গে আরও কেউ কেউ মীরা সেনকে একবার দেখে আসবার জন্যে হাসপাতালের যক্ষ্মা ওয়ার্ডে যান। কিছু ফল, কিছু ফুল, 2-3টে গল্পের বইও নিয়ে যান তারা। শৈলেশবাবু বলেন, কি আশ্চর্য, মহিলা একেবারে একা একা অসহায়ের মতো যক্ষ্মা ওয়ার্ডের একটা ঘরে পড়ে রয়েছেন।
তোমাদের কি মাঝে মাঝে মহিলাকে একটু দেখে আসা উচিত নয়? আমাদের মেয়ে স্কুলের জন্য যিনি এত খাটলেন, তার সম্পর্কে তোমাদের একটু কর্তব্য তো আছে। শৈলেশবাবু, শ্রী মনোরমা, তার সঙ্গে বেনুর কাকিমা সুনন্দা দুজনেই গিয়েছেন। দুজনেই দেখে খুশি হয়েছেন, আর বেশ আশ্চর্য হয়েছেন একটু। মীরা সেন বেশ হেসে হেসেই কথা বলছেন। না ভাই মনো, আমার কখনো মনে হয় না যে আমি একা। মনোরমা জিজ্ঞাসা করেন, মিস্টার সেনের চিঠি পেয়েছেন? মীরা বলে, না। মনোরমা বলে, তবে? মীরা সেনের সাদাটে শীর্ণ ঠোঁটের ফাঁকে যেন একটা পরাভবহীন গর্বের হাসি ঝিরঝির করে কাঁপতে থাকে। তাতে কি এসে যায়, সে তো আছে, কাছে না হোক কোথাও তো আছে, তাহলেই হলো। মনোরমা জানেন না, সুনন্দাও জানে না মীরার স্বামী এখন কোথায় আছেন। কিন্তু মীরাও কি জানে? না, মীরাও জানে না। 2 বছর আগে মীরার স্বামী একবার এসেছিলেন, এসে এই শহরের একটা হোস্টেলে উঠেছিলেন। রোজই একবার স্কুল বাড়িতে গিয়ে মীরার সঙ্গে দেখা করে আসতেন। মনোরমা আর সুনন্দা দুজনেই সেদিন দেখতে পেয়েছিলেন। বাগানের রঙ্গনের একটা কুঞ্জের কাছে দাঁড়িয়ে মীরা ওর স্বামী সুধাকর সেনের সঙ্গে গল্প করছে। কিন্তু এ কেমন সম্পর্ক? 1 বছর পরে স্ত্রীর সঙ্গে দেখা হলো, কিন্তু স্বামী ভদ্রলোক যে স্ত্রীর সান্নিধ্য থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে কথা বলছেন। মনোরমার কাছে কথাটা গোপন রাখেনি মীরা সেন। তোমার কাছে লুকোতে চাই না মনো। ডাক্তার সন্দেহ করেছে আমার বুকে যক্কার দোষ লেগেছে, তাই আমি ইচ্ছে করেই ওর কাছ থেকে দূরে সরে এসে এই স্কুলের কাজ নিয়েছি। কেন? বারে, ওর ক্ষতি হোক এটা আমি চাই না। ওর কাছে থাকলে আমার এই ভয়ানক রোগের ছোঁয়াচ তোকে স্পর্শ করে ফেলতে পারে? পারে না কি? তুমি বলো, স্ত্রী হয়ে স্বামীর এমন ক্ষতি কি কেউ করতে পারে? মিস্টার সেন কি বলেন? উনি তো প্রথমে খুবই আপত্তি করেছিলেন, কিন্তু আমি আমার জেদ ছাড়িনি। কিন্তু এরপর? মনোরমা তার মনের কথাটা ঠিক স্পষ্ট করে বলতে না পেরে আমতা করেন। মীরা সেন তখনই হেসে ফেলেন। বুঝেছি কি বলতে চাইছো। কি? তুমি বলতে চাও মিস্টার সেন কি চিরকাল এভাবে একা পড়ে থাকবেন? সুনন্দা বলেন, সেটা কি একটা কথা নয়? মীরা সেন বলেন, খুব ঠিক কথা, কিন্তু আমি তাকে বলেছি তুমি বিয়ে করো, একা থেকো না। মনোরমা বলে, মিস্টার সেন কি বললেন? বললেন না, কখনো না। কিন্তু এহেন প্রতিজ্ঞার মিস্টার সেন এই 4 বছরের মধ্যে একটি বারও আর মীরাকে দেখতে আসেননি। মীরাও বলতে পারেন না কেন আসেননি। মীরা জানেও না মিস্টার সেন এখন কোথায় আছেন। এসডিও মহিতোষবাবু খুব সুপারিশ করেছিলেন, আর শৈলেশবাবু অনেক চেষ্টা করেছিলেন, তাই হাসপাতালের যক্ষ্মা ওয়ার্ডের একটি কেবিন ফ্রি পেয়ে গেছেন মীরা সেন। তাছাড়া স্কুল কমিটি মাসিক 15 টাকা দিয়ে সাহায্য করে থাকেন। মীরা সেনের জীবন আর রোগজীর্ণ রক্তহীন শরীরটা তাই একটা আশ্রয় পেয়ে গিয়েছে। মীরা সেন বলেন, ভালো আছি। ডাক্তার এসে যখন মীরা সেনের নিঃশ্বাসের শব্দ শুনে আতঙ্কিতের মতো তাকান, তখনও মীরা সেন বলেন, আমি ভালো আছি। ডাক্তার বলেন, কিন্তু আপনার এই অবস্থায় এখানে একা পড়ে থাকা। মীরা সেন হাসতে চেষ্টা করেন। আমি তো নিজেকে একা মনে করি না ডাক্তারবাবু। ডাক্তার বলেন, না মানে আমি বলছিলাম আপনার স্বামী যদি এখন একবার এসে। মীরা সেন বলেন, ও না এলেই বা কি, তবু আমি মনে করব না আমি একা হয়ে গিয়েছি।
যক্ষা ওয়ার্ডের সামনে এক টুকরো ঘেঁষো জমির উপর ফড়িং উড়ে বেড়ায়। মেহেদি গাছের বেড়ার ওদিকে বেশ বড় একটা ঘেঁষো জমি, সেখানে দুসারি ঘরও আছে। পুরুষদের যক্ষা ওয়ার্ড। গির্জাটাও বেশি দূরে নয়। মীরা সেনের ঘরের বারান্দায় দাঁড়িয়ে সন্ধেবেলাতে স্পষ্ট দেখতে পাওয়া যায় গির্জার ঘরের ভিতরে পুলপিটের উপর বড় বড় মোমবাতি জ্বলছে। কিন্তু গির্জার গা ঘেঁষে ওই যে ছোট বড় যত সমাধির আঙিনা, সেটা না থাকলেই ভালো ছিল। শুধু সন্ধ্যাবেলাতেই নয়, দুপুরেও ওই নীরব সমাধিভূমির সারি সারি যত গম্ভীর ক্রসগুলি চোখে পড়লে চোখের দৃষ্টিটা যেন ছমছম করতে থাকে। সমাধির আঙিনাটা যেন গম্ভীর হয়ে এই যক্ষা ওয়ার্ডের দিকে তাকিয়ে আছে। অনেকদিন পর আজ আবার এসেছেন মনোরমা, সুনন্দা। শৈলেশবাবুকে খবর দিয়েছিলেন ডাক্তার, মীরা সেনের অবস্থা ভালো নয়, লক্ষণ খুব খারাপ। মনোরমা, সুনন্দা দুজনেই জানেন। এরই মধ্যে একটা ঘটনার খবর পেয়ে গিয়েছে মীরা। মীরা যা চেয়েছিল তাই হয়েছে। কাজে মীরার পক্ষে অভিযোগ করবার মতো কিছু নেই। মীরার স্বামী সুধাকর সেন বিয়ে করেছেন। ভাগলপুরের প্রতাপবাবুর চিঠিতে জানতে পারা গিয়েছে। তিনিও মীরাকে খবর জানিয়ে দিয়েছেন। সুধাকর সেন এখন রেলওয়ের চাকরি করছেন, নতুন স্ত্রীকে নিয়ে দানাপুরে থাকেন। এই কথাটা না লিখলেই ভালো করতেন প্রতাপবাবু। স্টেশন মাস্টার মল্লিকবাবুর মেয়ে নমিতার সঙ্গে সুধাকরের চেনাশোনা হয়েছিল। 1 বছর ধরে মেলামেশার পর বিয়ে হয়েছে। ভালোই হয়েছে, কিন্তু এসব কথা মীরাকে না জানালেই ভালো করতেন প্রতাপবাবু। আজ তাই সন্দেহ করেছেন মনোরমা আর সুনন্দা এসব খবর জানতে পেরেছে বলেই হয়তো মীরার অসুখ হঠাৎ এত খারাপের দিকে গিয়েছে। যতই মনের জোর থাকুক আর যতই যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে চেষ্টা করুক, এই খবর শুনে দুঃখিত না হয়ে পারবে কেন মীরা? আজ কি ঠিক আগের মতোই হেসে হেসে কথা বলতে পারবে মীরা? আমি একা নই। স্বামী দূরে ছিল, তবু তো ছিল। মীরারই স্বামী সুধাকর, আর কারো স্বামী নয়। কিন্তু আজ যে সত্যি একা হয়ে গিয়েছে মীরা। 4 বছর ধরে স্ত্রীকে দেখতে যে স্বামী এলো না, সে আজ অন্য নারীর স্বামী হবার পর মীরাকে মনে রেখেছে কিনা সন্দেহ। কি আশ্চর্য! মনোরমার সুনন্দার মুখের দিকে তাকিয়ে হেসে উঠলেন মীরা সেন। মীরার চোখের কোটরের হাড় ঠেলে উঠেছে, কিন্তু চোখেতে কাজল দিতে ভুলে যাননি মীরা। সত্যি মীরার চোখ দুটো দেখতে খুব সুন্দর। 2 হাতে দুগাছা করে নীল কাঁচের মোটা চুড়ি। হাতের আঙুলগুলি শুকিয়ে গিয়েছে, তবু কত নরম বলে মনে হয়। ভাঙা গাল, চিবুকটা চুপসে গিয়েছে, তবু মীরার মুখটা কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারা যায় মুখটাকে যেন সাবান জল দিয়ে ঘষা মাজা করেছে মীরা। খোঁপার মধ্যে একটা সাদা ফুলও গোঁজা রয়েছে। গলার নালিটা ধুক ধুক করে কাঁপছে, কিন্তু চোখে পড়েছে মনোরমার। মীরার গলায় পাউডারের গুঁড়ো লেগে রয়েছে। মীরা সেন বলেন, বুঝেছি, তোমরাও খবরটা শুনেছ। মনোরমা বলে, হ্যাঁ। মীরা বলে, ভালোই হলো। সুনন্দা বলেন, আপনি কি তাই মনে করেন? নিশ্চয়। আমার মতো একটা মিথ্যে মানুষের জন্য মায়া করে সে যদি চিরকাল একা একা পড়ে থাকতো, তবে সেটা কি ভালো হতো? মনোরমা বলে, তুমি তাহলে? আমি খুশি হয়েছি। আমি নিজেকে একটুও একা মনে করি না। যেখানেই থাকুক আর যার সঙ্গেই থাকুক, সেই মানুষটা ভালো থাকলেই হলো। ঘেঁষো জমির ওপারে মেহেদির বেড়ার কাছে পায়রার দল হুটোপুটি করছে। চমকে ওঠে মীরা সেনের চোখ। গলা টান করে তাকিয়ে থাকেন মীরা সেন। মেহেদির বেড়ার ওদিকে দাঁড়িয়ে কে যেন একজন
তার ঠোঙা থেকে ছোলা তুলে তুলে ছড়িয়ে দিচ্ছে, আর লোভী পায়রার দল হুটোপুটি করে খুঁটে খুঁটে ছোলা কাটছে। জীর্ণ শীর্ণ চেহারা, গলায় কমফোর্টার জড়ানো, পরনে ফ্ল্যানেলের পায়জামা, চোখে চশমা। এক ভদ্রলোক মেহেদির বেড়ার ওদিকে দাঁড়িয়ে আছেন। কোনো সন্দেহ নেই ভদ্রলোক পুরুষ যক্ষা ওয়ার্ডের একটি মানুষ। মীরাসানী বলে ওঠেন, ওই ভদ্রলোকের অবস্থা আমার চেয়েও খারাপ। মনোরমা বলে, কি বললে? মীরাসেন বলেন, জমাদারনির কাছে শুনেছি ওই ভদ্রলোকটি সপ্তাহে অন্তত 3 দিন করে রক্ত বমি করেন। সুনন্দা বলে, কে ওই ভদ্রলোক, বাড়ি কোথায়? তা তো জানি না, তবে রোজই দেখতে পাই, কখনো সকালবেলায়, কখনো বা সন্ধেবেলায়। ওই বেড়ার কাছেই ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর পায়রাগুলোকে ছোলা খাওয়াচ্ছেন। মনোরমা সুনন্দা দুজনেরই চোখের দৃষ্টি করুণ হয়ে ওঠে। সত্যিই তো, ভদ্রলোক যেন এই পৃথিবীর সব নিষ্ঠুরতার সঙ্গে শেষবারের মতো একটা মায়ার খেলা খেলে নিচ্ছেন। মীরাসেন বলেন, জানো, ভদ্রলোক ছবি আঁকতে জানেন। একদিন ওই মাঠের উপর চেয়ারে বসে আর ছবি আঁকা সরঞ্জাম হাতের কাছে নিয়ে। মনোরমা বলে, গির্জার ছবি আঁকেন? মীরা হাসেন, না। সুনন্দা বলে, হাসপাতালের ছবি? না। মনোরমা বলে, তবে কি গাছপালার, পায়রার বা আকাশের ছবি? মীরা বলে, না। সুনন্দা জিজ্ঞাসা করে, তবে? কে জানে কিসের ছবি আঁকেন, বুঝতে পারি না। আমি শুধু চুপ করে বেড়ার কাছে দাঁড়িয়ে থাকতে দেখি। মনোরমা আর সুনন্দা দুজনে এবার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলেন, আজ তাহলে চলি? মীরা বলে, হ্যাঁ এসো, কিন্তু একটা মজার কথা কি জানো? মনোরমা বলে, কি? মীরা বলে, আমার কি মনে হয় জানো, ওই ভদ্রলোক শেষ হবার আগেই আমি শেষ হয়ে যাব। মীরা সেনের চোখের তারা ঝিকঝিক করছে। মনোরমা বলেন, চলি তাহলে। পয়লা বৈশাখ, বৎসরের প্রথম দিন। শৈলেশবাবু বলেছেন, যাও মনো, মহিলাকে আজকের দিনে কিছু ফুল দিয়ে আর দুটো ভালো কথা বলে এসো। যত হোক আমাদের স্কুলটার জন্যই তো উনি এত খেটেছিলেন। তাই এসেছেন মনোরমা, এসেছেন সুনন্দাও। মনোরমার হাতে ফুল, সুনন্দার হাতে সন্দেশের প্যাকেট আর ফলের ঠোঙা। বিকেল শেষ হয়ে এসেছে। মেহেদির বেড়ার ছায়ার উপরে পায়রার দল নিঝুম হয়ে বসে আছে। পায়রাদের এত মায়া করে ছোলা খাওয়ানো পুরুষ যক্ষা ওয়ার্ডের যে ভদ্রলোক, তিনি এখনো আসেননি। মীরা সেনের ঘরের দরজা ভেজানো। দরজা ঠেলে ঘরের ভিতরে উঁকি দিলেন মনোরমা, ডাকও দিলেন, মীরা। কিন্তু সাড়া দিলেন না মীরা সেন। বিছানার মাঝখানে একটা বালিশকে রেখে সেই বালিশটাকে বুকে জড়িয়ে ধরে আর শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে বিছানার উপর নিথর হয়ে পড়ে আছেন মীরা সেন। কি আশ্চর্য, মীরার হাতের সেই নীল কাচের 4টে চুড়ির মধ্যে 3টেই ভেঙে গিয়েছে। ভাঙা চুড়ির টুকরোগুলি বিছানার উপর ছড়িয়ে পড়ে আছে। খোঁপা ভেঙে রুক্ষ চুলের ভার এলিয়ে পড়েছে। মনে হচ্ছে রোদের কষ্টে অনেকক্ষণ ধরে ছটফট করছে মীরা, তাই এখন অসাড় হয়ে পড়ে আছে। মীরা! ডাক শুনে বিছানার উপর উঠে বসেন মীরা সেন। দেখেই বুঝতে পারা যায় মীরা সেন তার ভেজা চোখ দুটোকে বিছানাতে বেশ ভালো করে ঘষে ঘষে শুকনো করে দিয়েছে। কি হলো মীরা? শরীর খারাপ? খুব কষ্ট হচ্ছে?
মনোরমার প্রশ্ন শুনে মাথা নাড়েন মীরা সেন। না, ভালোই আছি। সুনন্দা বলেন, এবার আপনার খবর বলুন। মীরা বলে, একটা খবর আছে। মনোরমা বলে, কি? মীরা বলেন, জানো, সেই ভদ্রলোক আর নেই। চমকে ওঠেন মনোরমা আর সুনন্দা। হ্যাঁ, কে? পায়রাগুলোকে ছোলা খাওয়াতেন যে ভদ্রলোক? মীরা বলে, হ্যাঁ, ওই শুনুন, গির্জার ঘন্টা বাজছে। মনোরমা বলে, হ্যাঁ শুনছি, কিন্তু। মীরা বলে, বুঝলে না, ওই ভদ্রলোক খ্রিস্টান মানুষ। এই তো মাত্র 1 ঘন্টা হলো এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম পুরুষ ওয়ার্ডের গেট দিয়ে কফিনের গাড়িটা চলে গেল। সুনন্দা বলে, কোথায় গেল? প্রথমে গির্জাতে যাবে, তারপর ওই সমাধির আঙিনাতে। মনোরমা জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। এই তো মানুষের জীবন। আচ্ছা মীরা, আমরা চলি কেমন? মীরা সেন বলেন, এসো। দরজার দিকে এগিয়ে যান মনোরমা সুনন্দা, কিন্তু চমকে ওঠেন, থমকে দাঁড়ান, পিছন ফিরে তাকান। মীরা সেনের ধুকপুকে বুকের একটা ব্যথিত নিঃশ্বাস যেন ডুকুরে উঠেছে। কি হলো মীরা, ওরকম করছো কেন? মীরা সেনের কাছে এসে প্রশ্ন করেন মনোরমা। মীরা সেন বলেন, সত্যি মনো, বড্ড একা বোধ করছি আজ। একটুও ভালো লাগছে না, বড্ড একা বোধ করছি। মনোরমা সুনন্দা দুজনেই মীরা সেনের সেই শীর্ণ সাদাটে করুণ মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়েই থাকেন। তারপরই বলেন, আমরা এবার যাই।